বৈশ্বিক উষ্ণায়ন আমরা গত কয়েক দশক শুনে আসছি, সেটা বেশ বাহিরের দেশের কোনো বিষয় এখন আর না। বাংলাদেশকে বলা হচ্ছে যে পৃথিবীর যে সবচেয়ে 10টা ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি আছে, মানে আবহাওয়ার পরিবর্তনের কারণে যে সকল দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীতে, তার মধ্যে যে সবচেয়ে সম্ভাব্য 10টা দেশ, তার ভিতরে তৃতীয় চতুর্থ হচ্ছে বাংলাদেশ। এবং এই পরিবেশ পরিবর্তন যেটা হচ্ছে সারা দুনিয়া জুড়ে, তার একটা বড় জায়গা হচ্ছে আপনার পানির সাথে সংশ্লিষ্ট। আমরা যে গরমের কথা বলছি, গরমটা আসলে হচ্ছে কেন? আপনারা জানেন যে আল্লাহ তাআলার একটা সুন্নত আছে, সেটা হচ্ছে যে প্রতি বছর বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে রোদের তাপে যে পরিমাণ পানি জলীয় বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, ঠিক ওই পরিমাণ পানি আবার মেঘ হয়ে পৃথিবীতে ফিরে আসে প্রতি বছর। এটাই হচ্ছে সুন্নাত, এভাবেই চলে আসছে। এইটা যখন বিঘ্নিত হয়, ধরেন 10 লিটার পানি বাষ্প হয়ে উড়ে গেছে, কিন্তু 3 লিটার পানি বৃষ্টি হয়ে ফিরে আসছে, তখন যেটা হচ্ছে যে 7 লিটার পানি জলীয় বাষ্প হয়ে যেতে চলে গেছিল, এটা আবার ফিরে আসে না পৃথিবীতে, তখন পানির ঘাটতি হয়ে গেল। এই যে চক্রটা যখন ক্ষতিগ্রস্ত হয়, তখনই হচ্ছে যে পরিবেশের ভিতরে বিভিন্ন ধরনের অনুষঙ্গ প্রকাশিত হয় যে ক্ষতিগ্রস্ত কিভাবে হচ্ছে। তার ভিতরে একটা জিনিস দেখেন, এক্সাম্পল দেই, আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি গরম পড়ছে কোন এলাকাগুলোতে বাংলাদেশে? যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, এই অঞ্চলে দেখবেন। রাজশাহী সবচেয়ে বেশি গরম কেন? নদী নেই। ফারাক্কা বাঁধের কারণে গত 50 বছরে বাংলাদেশে 300 বেশি নদী মরে গেছে। বাংলাদেশে নদী আছে ছিল ধরেন 1100 মতো, তার ভিতরে গত 50 বছরে 300 নদী মরে গেছে। এবং নদীর যেহেতু আমাদের বাংলাদেশের দুইটা মেইন সোর্স, একটা হচ্ছে ব্রহ্মপুত্র বেসিন আর একটা হচ্ছে গঙ্গা বেসিন, একটা নর্থ থেকে আসে, একটা নর্থ ওয়েস্ট থেকে আসে। এই দুই বেসিনের, গঙ্গার বেসিনের কারণে যেটা হচ্ছে, উত্তর পশ্চিমাঞ্চল থেকে যে পানির ফ্লো গুলো আছে সেগুলো শুকিয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন যে আপনারা যারা ওই অঞ্চলের মানুষ, দেখবেন যে সিম্পলি কুমার নদীতে কোনো পানি নেই, কপোতাক্ষ নদীতে কোনো পানি নেই। ওই অঞ্চলের সব নদী দেখবেন অলমোস্ট খালের মতো হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। দ্বিতীয় যেটা হচ্ছে, হিমালয়ের পাদদেশের যে উত্তর অঞ্চল আছে ভারতের, সেখানে দেখবেন তাপমাত্রা কম্পারেটিভলি সবসময় বেশি থাকে। কারণ হচ্ছে আপনারা এই সামার সিজনে দেখবেন, এই যে এখন শুরু হচ্ছে, নিজের ভাটা চলবে। এবং ইন্ডিয়াতে যেটা করে, পানির অভাব এবং তাদের কিছু ধর্মবিশ্বাস, কুসংস্কার আছে, এই কারণে তারা যেটা করে, আপনার ধানের এবং গমের ক্ষেতের যে গোড়াটা, এগুলো তারা পুড়ে থাকে। বাংলাদেশের কৃষক যেটা করে, সে ধান নতুন করে চাষ করবার আগে পানি দেয়। পানি দিলে যেটা হয়, ধানের যে গোড়াটা থাকে খেতে, এটা 2-3 দিনের ভিতরে পচে যায়। পচে গেলে যখন আবার ক্ষেতটা তখন লাঙ্গল দিয়ে চাষ করে, এটা তখন মাটির সাথে সার হয়ে মাটিতে মিশে যায়। ভারতবাসীরা এটা করে না, তারা যেটা করে, এটা আগুন দিয়ে পোড়ায়। একটা হচ্ছে পানির ঘাটতি আছে, সাফিসিয়েন্ট পানি সেখানে নাই। দ্বিতীয়ত তাদের ধর্মবিশ্বাসের কিছু ব্যাপার আছে, এই কারণে তারা এটা পোড়ায়। এই পোড়ানোর কারণে যেটা হচ্ছে, আপনারা দেখেছেন যে পৃথিবীর সবচেয়ে ধোঁয়াচ্ছন্ন নগরীতে পরিণত হয় হচ্ছে দিল্লি। হিমালয়ের পাদদেশ থেকে যে বাতাসটা দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে আসবার কথা, এইটা তখন ওই অঞ্চলে এসে বাতাসটা গরম হয়ে যায় আগুনে। যেমন আমি ধরেন একটা বরফ এখানে রাখলাম, কিন্তু এই পাশে দিয়ে আগুন জ্বলে, তখন এই বরফটা কিন্তু গলে যাবে। তো এই গরম বাতাসটা আমাদের উত্তর অঞ্চল দিয়ে বাংলাদেশে ঢোকে, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা হয়ে এই মানে আমাদের সাতক্ষীরা, রাজশাহী, এই অঞ্চলে এটা ঢোকে। এক হচ্ছে এই অঞ্চলে আবার পানি নাই, গঙ্গার কারণে পানি শুকিয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে ভারতের উত্তর অঞ্চল থেকে যে গরম আবহাওয়াটা, বাতাসটা আসছে, এই বাতাসের দুইটার কম্বিনেশনে এই অঞ্চলটা বেশি আকারে গরম হয়ে যাচ্ছে। এই সংকটের, এই যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, আমাদের প্রচুর অনৈতিক মানে লোভ, লালসা এবং ইচ্ছা মতো চলবার কারণে তার একটা অনুষঙ্গ আকারে প্রকাশিত হচ্ছে তাপদাহ। এটার মূল মোদ্দা কথা হচ্ছে পানি নাই। পানি কোথায় নাই? বাতাসে পানি নাই। কারণ আপনারা যারা ঢাকা শহরে চলছেন, ডানে বামে তাকাইলে কোথাও পানি তো দেখা যায় না। তো সূর্যের তাপে যে জলীয় বাষ্পটা হবে, সে কোত্থেকে হবে? পানি থাকতে হবে, পুকুর থাকতে হবে, খাল থাকতে হবে, নদী থাকতে হবে। পানি না থাকলে সেটা হবে কোত্থেকে?
তো পানি না থাকার কারণে যেটা হচ্ছে, জলীয় বাষ্প অথবা যেটাকে আর্দ্রতা বলা হচ্ছে বাতাসে, এটার কমতি হওয়ার কারণে আপনি দেখবেন বাতাসটা লু হাওয়ার মতো লাগে। আমরা যারা মধ্যপ্রাচ্যে গিয়েছি, বিমান থেকে নামার পরে মনে হয় যে একটা আগুনের ছিটকে এসে গায়ে পড়ছে, দেখবেন যে শরীর পুড়ে যায়। আরবরা দেখবেন সব সিজনের জন্য দেখবেন ফুল হাতা কাপড় পরে, সবসময় মাথা ঢেকে রাখে, ফুল হাতা জামা পরে। কারণ আমরা দেখেছি আমরা হাফ হাতা পরলে 2 দিন 3 দিনের ভিতরে এক কল্লা চামড়া পুড়ে উঠে যায়, মধ্যপ্রাচ্যের মতো। বাংলাদেশের ওয়েদারটা আমরা গত কয়েকদিনে দেখতে পাচ্ছি, প্রচন্ড তাপদাহ। কারণ হচ্ছে পানি নাই। তো মধ্যপ্রাচ্যে কেন হচ্ছে? কারণ সেটা মরুভূমির দেশ, তার নদী নাই, খাল নাই, বিল নাই। তো একই বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়েছে। এই তৈরি হওয়ার সংকট যেটা হচ্ছে, রোদের তাপে জলীয় বাষ্প হওয়ার মতো পানি না থাকার কারণে এটা আমার আপনার গায়ে লাগতেছে, সে শরীর থেকে শুষে নিচ্ছে। জলীয় বাষ্প থাকলে কি হইতো? আমার আপনার ঘাম হইতো বেশি, ওটা বিশ্রী ধরনের গরম অথবা আনকমফোর্টেবল পরিবেশ তৈরি করে, কিন্তু সেটা আমার ক্ষতি করে কম। কিন্তু এখন আমার চামড়া শরীরের ক্ষতি করছে। এই বাস্তবতাতে হচ্ছে যে আমার পরিবেশের যে ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে, দুনিয়াতে নষ্ট হচ্ছে এবং আমার দেশে নষ্ট হচ্ছে, তার একটা ছোট্ট অনুষঙ্গ হচ্ছে এই তাপদাহ। দুঃখজনক হলো সত্য যে আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে এটা বক্তব্য দেওয়ার মানে হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব কি ছিল এটাকে হ্যান্ডেল করা, সে কোথায় কোথায় এটা করতে ব্যর্থ হয়েছে, সেটা হচ্ছে তুলে ধরা নাগরিক হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে। এই বিষয়ে কথা বলবার জন্য এই মুহূর্তে অনুরোধ করছি এই পার্টির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম। জনাব তাজুল ইসলামকে অনুরোধ করছি কথা বলতে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসী, আমরা সবাই ইতিমধ্যে জেনেছি বা আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ এই মুহূর্তে স্মরণকালের একটা কঠিন সময় পার করছে। তীব্র তাপ প্রবাহ চলছে বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী 2024 সাল হবে বিশ্বের উষ্ণতম বছর। এই বৈশ্বিক উষ্ণায়নের এই সময়ে বাংলাদেশ এই গ্লোবাল ওয়ার্মিং এর সবচাইতে মারাত্মক ভিকটিমের মধ্যে একটা রাষ্ট্র, যেটা ইতিমধ্যে আপনাদের সামনে বলা হয়েছে। গ্লোবাল ওয়ার্মিং এটা বিশ্বব্যাপী একটা সমস্যা। এইটার প্রধানতম দায়ী হচ্ছে শিল্পে যে সমস্ত দেশ উন্নত, তারা প্রধানত দায়ী। কিন্তু এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বের সবচাইতে অনুন্নত, স্বল্পোন্নত দেশগুলো। বাংলাদেশ তার মধ্যে অন্যতম। তো গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে সাগর পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, পানির স্তরের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে যেটা হবে যে বিশ্বের যে সমস্ত দেশ সমুদ্র উপকূলবর্তী, যেমন বাংলাদেশ, এই সমস্ত দেশের অনেক এলাকা তলিয়ে যাবে। এবং আমাদের গবেষণা রিপোর্ট, বিশ্বের সমস্ত আবহাওয়াবিদদের জলবায়ু বিষয়ক গবেষণা রিপোর্ট বলছে যে গ্লোবাল ওয়ার্মিং যদি অব্যাহত থাকে তাহলে আগামী 1 দশকের মধ্যেই বাংলাদেশের 1/3 অর্থাৎ দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণাঞ্চলীয় যে উপকূলবর্তী এলাকা আছে বাংলাদেশে, সেগুলো পানিতে তলিয়ে যাবে। বাংলাদেশের আয়তনটা ছোট হয়ে যাবে। এগুলো হচ্ছে গ্লোবালাইজেশনের কারণে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এই সমস্যাগুলো তৈরি হয়। কিন্তু বাস্তবে বাংলাদেশে যে সমস্ত দায় দায়িত্ব আছে, এই মুহূর্তে রাষ্ট্রের বা সরকারের বাংলাদেশের এই তাপ প্রবাহ এবং জলবায়ু পরিবর্তনের ব্যাপারে সরকারের কি কি করা উচিত ছিল, আমাদের কোন কোন জায়গায় সমস্যা, কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, এই সব বিষয়ে আমরা মনে করি রাজনৈতিক দল হিসেবে জাতির কাছে আমাদের বক্তব্য তুলে ধরা দরকার। রাজনৈতিক দলের কাজ শুধু এটা নয় যে সরকারের পতনের আন্দোলন করব, সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করব, রাজপথে মিছিল মিটিং সংগ্রাম হবে, কিন্তু এই যে বৃহৎ সমস্যা, যে সমস্যাগুলো শুধু জাতি নয়, এর সাথে গোটা মানব জাতির সম্পৃক্ততা আছে, যেগুলো নিয়ে বিশ্বের সকল রাষ্ট্রনায়ককে ভাবতে হবে, মানব সম্প্রদায়ের যারা নেতৃত্ব দেন তাদেরকে ভাবতে হবে। তা নাহলে আগামী প্রজন্ম বিনাশের মুখোমুখি হবে, মানব সভ্যতা হুমকির সম্মুখীন হবে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের যে দায়, বাংলাদেশের কি কি সমস্যা, সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, বাংলাদেশে এই গত কয়েক বছরের তুলনায় ঢাকা শহরে এবং বাংলাদেশে আমরা অসম্ভব বেশি তাপ লক্ষ্য করছি এবং আমরা অনুভব করছি এই মুহূর্তে। এবং এগুলোর প্রধান কারণগুলো যে কারণগুলো আমরা চিহ্নিত করেছি বা আবহাওয়াবিদগণ যে বিষয়গুলো চিহ্নিত করেছেন, তার মধ্যে হচ্ছে দেখুন, ঢাকা শহরে বা যে কোনো একটা আদর্শ শহরে অন্তত 15% এলাকা সবুজ বনে আচ্ছাদিত থাকা উচিত। ঢাকা শহরে সেটা আছে মাত্র 2.9% এলাকা। জলাভূমি থাকা উচিত অন্তত 10 থেকে 12% এলাকা। সেখানে জলাভূমি আছে বাংলাদেশে 7%-এরও কম, ঢাকা শহরে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায়। রাজধানীর বাইরে যদি যান, যেটা ইতিমধ্যে বলা হয়েছে
বাংলাদেশ নদীমাতৃক দেশ, সুজলা সুফলা বাংলাদেশ আবহমান কাল ধরে আমরা শুনে আসছি। সেই বাংলাদেশের প্রধান নদীগুলোর নাব্যতা হারিয়েছে। যমুনা, যেটা ব্রহ্মপুত্র নামে বাংলাদেশে প্রবেশ করেছে ভারত থেকে, যেটা সূচনা হয়েছে তিব্বত থেকে, মানস সরোবর থেকে, সেই জলবতী ধারা যে বাংলাদেশকে আবহমান কাল ধরে বাংলাদেশকে সিক্ত করেছে, পলিমাটি দিয়েছে, সভ্যতাকে উন্নত করেছে, বাংলাদেশকে উর্বর করেছে, সেই যমুনা নদী আজকে বিস্তীর্ণ চরে পরিণত হয়েছে। যেখানে পানি থাকার কথা ছিল সেখানে বালুচরে হলে সেই বালুচরের কারণে তাপমাত্রার বৃদ্ধির যে কারণ সেটি ঘটে যাচ্ছে বারবার। ব্রহ্মপুত্রের এই উজানে ভারত বাঁধ নির্মাণ করে এর পানি প্রত্যাহার করছে। তিস্তা নদীর উজানে পানি প্রত্যাহার করার কারণে তিস্তা মরা নদীতে পরিণত হয়েছে। গঙ্গা নদীতে, যেটা বাংলাদেশে পদ্মা নামে পরিচিত, সেটাতে ফারাক্কা বাঁধ নির্মাণ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকা এগুলোকে মরুভূমিতে পরিণত করা হয়েছে। এবং এই পদ্মা নদীর শাখা নদী যেগুলো আছে, চিত্রা নদী, কপোতাক্ষ এবং পশ্চিমাঞ্চলে যে সমস্ত সুন্দর সুন্দর নদী ছিল, যেগুলোর উপরে আমাদের সাহিত্য, সংস্কৃতি, আমাদের সিনেমা, কবিতা, গল্প রচিত হয়েছে, আবহমান কাল ধরে যে নদী দেখে আমরা অভ্যস্ত হয়েছি, সেই সবগুলো নদী মরা নদী এবং মরা খালে পরিণত হয়েছে, যেখানে পানি নেই। এইভাবে যখন নদীগুলো নাব্যতা হারাবে, নদীগুলোকে প্রাকৃতিক কারণে কিন্তু নদীগুলো নাব্যতা হারায়নি। বাংলাদেশের অধিকাংশ নদী, 350 নদীর উজানে তারা বাদ দিয়েছে। একতরফা ভাবে ভারত আন্তর্জাতিক নদীগুলোর পানি প্রত্যাহার করেছে, যে কারণে বাংলাদেশের নদীর নাব্যতা হারিয়েছে, নদীতে চর পড়েছে, পানিতে লবণাক্ততা বেড়েছে, ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে। এর প্রত্যেকটাই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। সুতরাং বাংলাদেশকে আজকে যে মরুভূমিতে পরিণত করার দিকে যে ধাবিত হচ্ছে, এটার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের নদীগুলোকে একতরফা ভাবে উজান থেকে প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক এই পানি প্রত্যাহার এবং এই নদীগুলোকে হত্যা করা। এই নদীগুলোকে হত্যা করার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের যে সমস্ত পদক্ষেপ গ্রহণের কথা ছিল, বাংলাদেশ সরকার সেগুলো গ্রহণ করতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। তারা তিস্তার পানি আনতে পারেনি। ফারাক্কা বাঁধের পানি, যেটা ন্যায্য হিস্সা অনুযায়ী বাংলাদেশে পাওয়ার কথা, সেটা তারা এনশিওর করতে পারেনি। শুষ্ক মৌসুমে এত বেশি পানি প্রত্যাহার করা হয়, চুক্তির চেয়ে চুক্তির 4 ভাগের বা 10 ভাগের 1 ভাগ পানি ভারত দেয়। এইটার বিরুদ্ধে উচ্চারণ করার মতো কোনো শব্দ বাংলাদেশ সরকারের মুখে কখনো শোনা যায় না। কারণ ভারতের ব্যাপারে তাদের এত বেশি নতজানুতা আছে, তাদের কি দায়বদ্ধতা আছে ভারতের প্রতি আমরা জানি না। কিন্তু গঙ্গার পানির হিস্সা পাওয়ার ব্যাপারে তারা টু শব্দটি করতে সাহসী হন না। তারা তিস্তার পানির ব্যাপারে টু শব্দ করতে পারেন না, ব্রহ্মপুত্রের পানি প্রবাহের ব্যাপারে কোনো টু শব্দ করতে পারেন না। অথচ এই যে ক্ষমতায় থাকার জন্য আপনারা প্রতিবেশী রাষ্ট্রের সাথে কথা বলছেন না, এটা যে আমার জাতিকে, আমার দেশকে মরুভূমিতে পরিণত করছে। আগামী প্রজন্ম এখানে বাস করতে পারবে না, এখানে মরুভূমিতে উঠ চড়বে। সেই সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমার সরকারের এই ব্যাপারে কোনো টনক হচ্ছে না। তারা হিট অফিসার নামক একটা তামাশার বস্তু নিয়োগ করে তার কিছু বালখিল্য কথাবার্তা শুনে জাতির সাথে তারা যে তামাশা করছেন, এই জাতীয় একটা মহা ক্রাইসিসকে তারা যে একটা তামাশার বস্তুতে পরিণত করেছেন। এই কথিত হিট অফিসারের নিয়োগ এবং তার বালখিল্য সুলভ কথাবার্তা, এটা আমাদের জাতির সাথে এই তামাশাটাকে সুস্পষ্ট করে দিয়েছে। তার বাইরে দেখুন, ঢাকা শহরে অপরিকল্পিত নগরায়ন, বিল্ডিং যেগুলো বানানো হচ্ছে, বিল্ডিং কোড বানানো হচ্ছে না, যতটুকু জায়গা ছাড়ার কথা সেগুলো ছাড়া হচ্ছে না। রাস্তার পাশে যেখানে গাছ লাগানোর কথা, প্রত্যেকটা বাড়িতে গাছ লাগানোর কথা, সেটা নাই। ঘুষ খেয়ে রাজু বিল্ডিং গুলোর প্ল্যান দিয়ে দিচ্ছে, যেখানে 1 ইঞ্চি জায়গাও যাতে ছাড়তে না হয়। অথচ 1/4 জায়গা ছাড়ার কথা, সেই জায়গাতে যদি একটি করেও গাছ লাগানো হতো, ঢাকা শহরের তাপমাত্রা এই গাছ লাগানোর কারণে অন্তত 4 ডিগ্রি কমানো সম্ভব। সেটি তারা করছেন না। সবুজ উদ্যান না থেকে বরং সবুজ উদ্যানগুলো হত্যা করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান সবুজে ভরপুর ছিল, সেখানে আপনি ঐতিহাসিক স্থাপনা করবেন, ঠিক আছে, কিন্তু তা করতে গিয়ে প্রকৃতিকে হত্যা করে ফেলেছেন। এটা একটা মরুভূমিতে পরিণত হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে গায়ের চামড়া পুড়ে যায়, এটা তো হবার কথা ছিল না। এরপরে ঢাকা শহরে কি এত খাল ছিল, প্রত্যেকটা খাল বেদখল হয়ে গেছে, বিল্ডিং নির্মাণ হচ্ছে। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বেদখলের সাথে সরকারি দলের লোকেরা জড়িত। আপনি যদি গ্লোবাল ওয়ার্মিং, ঢাকা শহরের তাপমাত্রা কমাতে চান, প্রত্যেকটা জলাশয়, খালকে উদ্ধার করতে হবে, স্বচ্ছ পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। ঢাকা শহরের জন্য যেমন এটা প্রযোজ্য, একইভাবে নদীগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আপনি দেখেন, তিতাস একটি নদীর নাম, একটা বিখ্যাত সিনেমা হয়েছে, অদ্বৈত মল্ল বর্মনের বিখ্যাত উপন্যাস আছে তিতাস একটি নদীর নাম। সেই তিতাস নদীকে ট্রানজিট দেওয়ার জন্য একটা রাষ্ট্রকে, প্রতিবেশী রাষ্ট্রকে আপনি মাঝখানে বাদ দিয়েছেন, তার প্রবাহকে নষ্ট করেছেন। অথচ এই তিতাসের প্রবাহের সাথে বাংলাদেশের সংস্কৃতি, সাহিত্য, মানুষের আবেগ, অনুভূতি যে সতত সঞ্চারমান ছিল। যে নদীর কলস্বরে অসংখ্য সাহিত্যিকের জন্ম হয়েছে বাংলাদেশে, আল মাহমুদের মতো, শামসুর রহমানের মতো,
সেই নদীগুলোকে হত্যা করে আমাদের স্বপ্নকে তারা দুঃস্বপ্নে পরিণত করেছেন। এ নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। ঢাকার বাতাসে 2018 সাল থেকে ঢাকার বাতাস দূষণে 1 নম্বর অবস্থানে আছে, 1 অথবা 2 নম্বর। ঢাকা শহরের যানবাহনগুলো যে কালো ধোঁয়া নিঃসরণ করে, আপনি বাসগুলো দেখবেন, লোকাল বাসগুলো, এর পেছনে যদি আপনি যান যে কি পরিমাণ কালো ধোঁয়া নিঃসরণ হচ্ছে, এদের ফিটনেস কখনো চেক করে? তারা চেক করে মোটরসাইকেলে, যেখানে ধরে তাদের কাছ থেকে ঘুষ আদায় করা যায়। কিন্তু বাস মালিকদের, এই যানবাহন মালিক সমিতির সাথে তাদের কি অবৈধ চুক্তি বা অপবিত্র চুক্তি আছে, আনহোলি অ্যালায়েন্স আছে, এই বাসগুলোর ফিটনেস নিয়ে সরকারের কোনো সমস্যা নেই। বলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়েছে। ঢাকা শহরের লোকাল বাস, রামপুরা রোডের লোকাল বাস যদি দেখেন এবং সেটা ছবি তুলে আপনি দুনিয়ার বিভিন্ন জায়গায় পোস্ট করেন, তাহলে বোঝা যাবে যে উন্নয়নের ক্ষেত্রে আমরা কোথায় আছি এবং এই বাসগুলোর ফিটনেসটা কি পর্যায়ে আছে। রিপোর্ট অনুযায়ী ঢাকা শহরে 5 ধরনের বিপজ্জনক গ্যাস ঢাকা শহরের বাতাসে আছে এবং এই গ্যাসগুলো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী, তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। বলা হচ্ছে এই গ্যাসগুলো হচ্ছে কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড এবং ওজোন গ্যাস। এই গ্যাসগুলো বাতাসে 10 থেকে 400 বছর পর্যন্ত বিরাজমান থাকবে। যদি এটা অতিবৃষ্টি বা কোনো বাতাসের কারণে সরে না যায়, 400 বছর পর্যন্ত বায়ুমণ্ডলে থাকবে। এবং বায়ুমণ্ডলে এই ক্ষতিকর গ্যাসগুলো থাকলে সূর্যের যে তাপ, এটা উপরের দিকে উঠে যেতে পারবে না, তাপমাত্রা জমিনে পড়তে থাকবে এবং মাটি, আবহাওয়া এগুলো উত্তপ্ত হতে থাকবে। এই যে ভয়াবহ একটা ব্যাপার, এগুলোর ব্যাপারে রাষ্ট্রের কোনো সুনির্দিষ্ট পলিসি নেই। আবহাওয়ার ব্যাপারে যে নীতি থাকা উচিত, নদীর ব্যাপারে যে জাতীয় নীতি থাকা উচিত, বনায়নের ব্যাপারে যে নীতি থাকা উচিত, নগরায়নের জন্য যে নীতি থাকা উচিত, কোনো কিছু সরকারের বিবেচনায় নেই। তারা আছেন কিভাবে বিরোধী দলকে দমন করে ক্ষমতায় থাকবেন, কিভাবে প্রতিবেশী রাষ্ট্রকে অবলাইজ করে তারা ক্ষমতায় থাকবেন। দেশ এবং জাতির ভবিষ্যৎ নিয়ে, আগামী প্রজন্ম নিয়ে তাদের ভাবনার কিছু নেই। এবি পার্টি একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে আমরা জাতির কাছে এটা স্পষ্ট করতে চাই, যদি দেশকে বাঁচাতে হয়, আগামী প্রজন্মকে বাঁচাতে হয়, পরিবেশকে বাঁচাতে হয়, বাংলাদেশে 56,000 বর্গ মাইল এটাকে যদি সুজলা সুফলা রাখতে হয়, অন্তত মরুভূমি হওয়া থেকে বাঁচাতে হয়, তাহলে আমাদের একটা সুনির্দিষ্ট পরিবেশ নীতি লাগবে, আমাদের সুনির্দিষ্ট নগরায়ন নীতিমালা লাগবে, নদী বাঁচানোর পদক্ষেপ নিতে হবে। আন্তর্জাতিক নদীতে আমার যে অধিকার আছে সেটি রক্ষার জন্য আমার কোমর সোজা করে দাঁড়াতে হবে। একটা নতজানু সরকার, কখনোই দুর্নীতিগ্রস্ত সরকার এবং জনগণের ম্যান্ডেটবিহীন সরকার কখনো এই কাজগুলো করতে পারবে না। কিন্তু জাতির কাছে আমাদের বার্তা, দেখুন এই সরকার হয়তো সাময়িকভাবে ক্ষমতায় আছে, কিন্তু আগামী প্রজন্ম শুধু একটা সরকারের না, এটা গোটা জাতির সাথে সম্পৃক্ত। আমাদেরকে এই দেশকে বাঁচাতে হবে। আমরা যদি আগামী প্রজন্মকে বাঁচাতে যাই, এই ঢাকা শহরের রাস্তায় যাতে সৌদি আরবের মতো উট চড়ে না বেড়ায়, এরকম পরিবেশ যাতে না আসে, সেজন্য আমাদেরকে এখনই সচেতন হতে হবে। রাজনৈতিক সদিচ্ছা লাগবে। সরকার যেহেতু এটা করবে না, রাজনৈতিক দল হিসাবে আমরা এটা জনগণের কাছে নিয়ে যাচ্ছি এবং আওয়াজ তুলছি। আমরা জনগণকে নিয়ে আন্দোলন করছি নদী বাঁচানোর জন্য, পরিবেশ বাঁচানোর জন্য আমাদেরকে একটা বৃহত্তর আন্দোলন করতে হবে। দুনিয়ার রিপোর্ট বলছে যে আগামী শতাব্দীতে কোনো বিশ্বযুদ্ধ হলে তার প্রধান কারণ হবে সুপেয় পানির জন্য যুদ্ধ। আমরা নদীমাতৃক বাংলাদেশ, সুজলা বাংলাদেশ বলি, কিন্তু ঢাকা শহরের আশেপাশে যত নদী আছে প্রত্যেকটা নদীর পানি আলতাত্রার চেয়ে কালো। প্রত্যেকটা নদীর পানি সুপেয় তো নয়, এখানে কোনো কীট পতঙ্গ বাঁচতে পারে না। এরকম অবস্থায় প্রকৃতির দেয়া, আল্লাহর দেয়া, সৃষ্টিকর্তার দেয়া যে নিয়ামত, যে প্রাকৃতিক নদী, সেগুলোকে হত্যা করে, সেগুলোকে দূষিত করে ময়লার ভাগারে, এই যে গ্যাসগুলোর কথা আমি বলেছি, ময়লার ভাগার থেকে একটা বিপুল পরিমাণ এই গ্যাস নির্গত হয়, যেগুলো এই পরিবেশকে উত্তপ্ত করে। ময়লার ভাগারগুলো অপরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় বানানো হয়েছে, অথচ বিশ্বের সবচাইতে যে উন্নত শহরগুলো আছে, সুপার সিটিগুলো আছে, টোকিও বলেন, নিউ ইয়র্ক বলেন, লন্ডন বলেন, তাদের বর্জ্য ব্যবস্থাপনার সুনির্দিষ্ট নীতি আছে। কলকারখানার থেকে যে বর্জ্য বের হয়, পানিটা বের হয়, এফ্লুয়েন্ট ট্রিটমেন্টের মাধ্যমে পানিটাকে প্রাকৃতিক পানির মতো পরিশোধিত করে নদীতে তারা ছাড়ে। আর আমাদের গাজীপুরের শিল্পাঞ্চলের কারখানার থেকে সরাসরি বর্জ্য গিয়ে তুরাগ নদীতে পড়ছে, অন্যান্য নদীতে, শীতলক্ষা নদীতে পড়ছে। এই নদীতে তো মানুষ নামলে সাথে সাথে তার চামড়াগুলো পুড়ে যায়। তাহলে টোকিও শহরের বা ব্যাংককের মতো শহরে শিল্পের বর্জ্য যখন পানিতে পড়ছে, তখন একটা ন্যাচারাল পানির মতো পড়ছে। তা আমার নদীতে যখন শিল্প কারখানার পানিগুলো গড়িয়ে পড়ছে, সেটা কেন বিষাক্ত হয়ে পড়ছে? এইটা রোধের জন্য আপনার কি ভূমিকা আছে? সরকার আইন আছে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট করার কথা প্রত্যেকটা কারখানায়, কিন্তু সেগুলো করে না, ঘুষ খায়, সার্টিফিকেট দিয়ে দেয় যে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, কিন্তু বাস্তবে আপনি তুরাগ নদীতে যান, গাজীপুর শহরের যত আশেপাশে গাজীপুর জেলার নদ নদী খালবিল আছে, আপনি যে দেখেন দুর্গন্ধে দাঁড়াতে পারেন কিনা। তো যে সুন্দর প্রকৃতি, যেখানে
ফুল ছিল, পাখি ছিল, সেগুলোকে দুর্গন্ধযুক্ত বাংলাদেশে পরিণত করেছে। তাদের কাছ থেকে আসলে ভালো কিছু আশা করা যায় না। আজকে এবি পার্টির পক্ষ থেকে আমরা জনগণের কাছে দাবি জানাই যে আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য আপনারা জেগে উঠুন, আন্দোলন গড়ে তুলুন, এবং সরকার যদিও অবৈধভাবে ক্ষমতায় আছে, আমরা তাদেরকে অনুরোধ করবো যে যেদিন বাংলাদেশ এরকম বাসযোগ্য থাকবে না, সেদিন আপনিও কিন্তু বিপদে পড়বেন। সুতরাং সময় থাকতে, সরকারের ক্ষমতায় থাকতেই এই বিষয়গুলো খেয়াল করুন, এবং এই নদী বাঁচানো, পরিবেশ বাঁচানোর যে সমস্ত পদক্ষেপের কথা আমরা আলোচনা করলাম, সেগুলো রক্ষার জন্য সরকার ভূমিকা পালন করতে শুরু করবে। এবং সরকার যদি এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ শুরু করে, ভারত থেকে পানি আনার জন্য যদি সরকার পদক্ষেপ নেয়, সেই পদক্ষেপে এবি পার্টি সরকারের পক্ষে থাকবে, কোনো সন্দেহ নাই। সরকার যতই অবৈধ হোক, যদি ভারত থেকে তিস্তার পানি আনতে পারে, ফারাক্কার পানি আনতে পারে, ব্রহ্মপুত্রের পানি আনতে পারে, ওই ইস্যুতে আমরা সরকারের সাথে আছি জাতি হিসাবে, তখন আমরা ঐক্যবদ্ধ থাকবো। এই কথাগুলো বলে জাতিকে সচেতন হওয়ার জন্য, আগামী দিনে যাতে এই পৃথিবীতে বাসযোগ্য থাকে, সেই আন্দোলন গড়ে তোলার জন্য আমরা আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ। প্রশ্ন থাকলে প্রশ্ন কি পরিবেশ ভিত্তিক করবো নাকি পরিবেশের মধ্যে তো রাজনীতি আছে, সেটা নিয়ে না করলেও কোনো যোগাযোগ নেই। আচ্ছা, তো আমাদের নেতৃবৃন্দ তো আজকের এই যে তীব্র গরম, পাশাপাশি আপনারা জানেন যে বিদ্যুতের বিপর্যয়, এগুলো নিয়ে কথা বলেছেন। এখানে আরেকটি দিক আছে, সেটা হচ্ছে অর্থনৈতিক বিপর্যয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমিও দেখেছি, আজকে ঢাকা শহরের অনেক জায়গায় দেখলাম যে যানবাহন অনেক কম, এবং এটা জরিপে দেখা গেছে যে রিক্সাওয়ালারা রিক্সা চালাতে পারছেন না। সে যদি আগে 8 ঘন্টা কাজ করতে পারতো, এখন তার কর্মক্ষমতা 4 ঘন্টায় নেমে এসেছে। কৃষকরা যেই ফসল উৎপাদন করছেন, বহু জায়গায় ধান চিটা হয়ে যাচ্ছে গরমে, পানি নাই। তাহলে এই যে কৃষকের যে ক্ষতি হচ্ছে, ফসলের যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতি কাটিয়ে ওঠা কোনোভাবে সম্ভব নয়। এই তীব্র তাপদাহের প্রভাব শুধু যে আমাদের গায়ে গরম লাগছে, আমরা ঘুমাতে পারছি না, আমরা অসুস্থ হয়ে পড়ছি, তা না। এর অনেকগুলো খারাপ দিক আছে। যেমন অর্থনীতিতে যে ধসটা, ক্ষতিটা হয়ে যাবে, এটা কিন্তু অনেক দীর্ঘস্থায়ী হবে। শারীরিক যে ক্ষতিটা হচ্ছে, পানি শূন্যতা সহ নানা ধরনের অ্যালার্জি ছড়িয়ে পড়ছে, এটার জন্য হসপিটালে জায়গা হচ্ছে না। আমাদের নেতা তাজুল ইসলাম সাহেব বলেছেন যে গত 30 বছরে ঢাকা শহরের 24 বর্গ কিলোমিটার জলাধার উধাও হয়ে গেছে, এবং 10 বর্গ কিলোমিটার সবুজ গাছ কেটে সাফ করে ফেলা হয়েছে শুধু ঢাকা শহরে। সারা বাংলাদেশের অবস্থা কি আপনারা ভেবে দেখেন। এগুলো কারা করেছে? প্রত্যেকটার পেছনে আপনি দেখবেন যে সরকারি দলের হুমরা চমরা দালাল নেতারা এগুলোর সাথে জড়িত। আমরা একটা প্রবাদ বাক্যের মতো করে একটা কথা সবসময় বলি যে রোম যখন পড়ছিল তখন নীরব বাঁশি বাজাচ্ছে, আর সারা বাংলাদেশ যখন গরমে পড়ছে তখন সরকার মিথ্যা উন্নয়নের একটা গল্প ফেলে আনন্দ উল্লাস করছে। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা স্পষ্ট করে বলছি যে সরকারকে কি কি পদক্ষেপ নিতে হবে। প্রথম কথা হচ্ছে যে এই যে গরিব মানুষগুলো যারা তীব্র গরমে পানি সংকটে আছে, আপনি গুলশানে পানির অভাব নাই, কিন্তু ঢাকা শহরের বোঝাবে ওয়াসার পানির অভাব, লেয়ার নেমে গেছে। বাংলাদেশের বহু জায়গায়, বিশেষ করে ঝিনাইদহ, তারপরে আপনার এই যে কুষ্টিয়া অঞ্চল সহ বিস্তীর্ণ অঞ্চলগুলোতে আপনার তাপমাত্রা অনেক বেশি, এবং সেখানে মানুষ কি পরিমাণ কষ্টে আছে। লোডশেডিং, ঢাকা শহরের অভিজাত এলাকায় এসি ব্যবহার করে তারা আরো ওয়ার্ম করে তুলছে শহরটাকে বিভিন্ন অঞ্চলে, কিন্তু সাধারণ একটা ফ্যানের বাতাস, এই সার্ভিসটা পাওয়া একজন মানুষের মৌলিক অধিকার। আমি কয়েকদিন ঢাকার বাইরে ছিলাম, আমি দেখেছি যে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা লোডশেডিং গ্রাম অঞ্চলগুলো, তারা সেখানে কি বিপর্যস্ত জীবনযাপন করছে। তাহলে যারা গল্প করেছিলেন যে এত বিদ্যুতে বাংলাদেশ সয়লাব হয়ে গেছে, বিদ্যুৎ এখন কোথায় গেল? তাহলে এই যে মিথ্যা উন্নয়নের গল্প, মিথ্যা উন্নয়নের ফুলঝুরি, এগুলো বন্ধ করতে হবে। এবং মানুষের বদদোয়া কিন্তু গভীর রাত্রে যখন সে ঘুমাতে পারে না, গভীর রাত্রে যখন সন্তান কষ্টে কেঁদে ওঠে,
এই মনের বদদোয়া এই সরকারের প্রতি লাগবে। এই আমরা বলছি যে জনগণের কষ্টকে আপনারা বোঝেন, জনগণের কষ্টকে ভোট চুরি করে ক্ষমতার বাহাদুরি দেখিয়ে এভাবে অবমাননা করবেন না। আপনাদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করবে, আমরা বারবার সতর্ক করছি। তো সেজন্য আমরা সবাইকে আহ্বান করব যে এই পরিবেশ বিপর্যয় কিন্তু এখানে শেষ না। আমাদের নেতা কাজল ইসলাম সাহেব, ব্যারিস্টার ফুয়াদ বলেছেন এটা কিন্তু বাড়বে। গ্লোবাল ওয়ার্মিং এর যেটা আছে সেটা তো আছেই। আমাদের এখানে এত বিল্ডিং গুলো হচ্ছে যেখানে গরম ঢুকে বেরোতে পারে না। তো অনেক কথা আমরা বলেছি, মূল কথা হচ্ছে যে সবাইকে এই জায়গার জন্য ইউনাইটেড হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশ এই যে গরমগুলো হচ্ছে না, এই যে যেটা ব্যারিস্টার ফুয়াদ বললেন যে জলীয় বাষ্প হয়ে এখানে তো পানি ধরার কথা। আপনি মালয়েশিয়া যান, সিঙ্গাপুরে যান, ইন্দোনেশিয়া যান, দেখবেন প্রতিদিন সেখানে একটু সময় ধরে বৃষ্টি হয়, গরমও হয়। আবার সেটা যখন জলীয় বাষ্প আকারে সেখানে যাচ্ছে, কারণ সেখানে প্রচুর সবুজ রেখেছে তারা, সেখানে প্রচুর জলাধার তারা ব্যবস্থা রেখেছে, ফলে বৃষ্টি হয়ে আবার সেটাকে নিউট্রাল করে দিচ্ছে এবং এটার একটা সাপ্লিমেন্ট করছে, ফলে পুরো যেখানে যাচ্ছেন সবুজ দেখতে পাচ্ছেন না। তো এই জন্য আমরা বলছি যে এই জায়গায় পরিকল্পনা নেওয়া দরকার। চুরির পরিকল্পনা তারা ঠিকই করেন, তারা কোথায় ফ্লাইওভার করবেন, সেখান থেকে কত টাকা মারবেন, কত টাকা বিদেশে পাচার করবেন, এই পরিকল্পনা করেন। কিন্তু ভাই, যতই আপনি চুরি বাটপারি করেন, দিন শেষে এই দেশটাতে আপনি না থাকেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই গরমে অথবা ওই যে দেখেছেন না আপনার ইউনাইটেড আরব আমিরাত দুবাইতে কি হয়েছে, এ ধরনের পরিবেশ বিপর্যয় হবে। এবং আজকে 42, আগামী বছর এটা 43 হবে এবং দেখতে দেখতে চোখের পলকে এই ঢাকা শহরের উষ্ণতা আপনি দেখবেন 50 ছাড়িয়ে যাবে। তখন এখানে মানে আমরা বর্ষাও ডুবে মরবো, গরমে পড়ে মরবো, শীতে আমরা বড় হয়ে যাবো। এই ধরনের একটা চতুর্মুখী একটা দোজকখানা, যেটা আমাদের বলেন যে এটা একটা দোজকখানায় আছি, এটা আরো ভয়ানক দোজকখানা পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদের এখান থেকে হেফাজত করুন। ধর্মপ্রাণ মানুষকে বলবো আপনারাও দোয়া করুন যাতে বৃষ্টি হয়, আমরা যাতে এতে রক্ষা পাই, আর সবচেয়ে বড় গজব এই সরকার থেকে যাতে আমরা বাঁচতে পারি। সবাইকে ধন্যবাদ। আমাদের সবাইকে আরেকটু ধন্যবাদ জানাবেন আমাদের দলের যুগ্ম আহ্বায়ক জনাব ডাক্তার ওহাব মিনার। প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং দেশবাসী, এটা তো গ্রীষ্মকাল, মানে বৈশাখ মাস চলছে। তো বৈশাখ মাস তো আমাদের জীবনে প্রথম না। আমরা যখন ছোটবেলায় বৈশাখ মাস ছিল তখন কিন্তু কালবৈশাখী হতো, আর এই কালবৈশাখী হলে তখন এই শীতের পরে যে আমাদের পুকুরগুলো শুকিয়ে যেত, ওই পুকুরে কালবৈশাখীর সাথে মেঘ ডাকতো। ওই মেঘ ডাকায় যে কই মাছগুলো ছিল সেগুলো কালসা বেয়ে বেয়ে পুকুর দিয়ে উঠত। আর এই যে প্লাবিত নদী, এই প্লাবিত নদী দিয়ে যখন পানি এসে বাঁধ কেটে যেত খালগুলো, তখন রাতে কালবৈশাখীর যে এই তাণ্ডব, এই যে ঝড় এবং ঠান্ডারি হতো, বজ্রপাত, তখন বোয়াল মাছ ঝাঁকে ঝাঁকে বোয়াল মাছ ওই খেতে উঠতো। এবার একটা বোয়াল মাছ আর একটা বোয়াল মাছের লেজকে কামড়ে ধরতো, নাচতো বোয়াল মাছ। এগুলো দেখার জন্য আবার আমরা উৎপিতে থাকতাম কবে যাবো এই দৃশ্য দেখতে। এবং এই যে বৃষ্টি হতো, ঝড় হতো, এই দিনগুলো কোথায় গেল? আমাদের নেতা অ্যাডভোকেট তাজুল ভাই ওই কথাটাই বলছে যে কি জন্য এটা হয়েছে, কেন হয়েছে, কারের জন্য দায়ী, আমরা কি করতে পারি। আমাদের যে শরীরটা আছে এটাকে যেমন আমরা যত্ন করি, শরীরটা একটা প্রাকৃতিক জিনিস। তা আমাদের এই যে প্রকৃতি, যে নদী নালা খাল বিল গাছপালা, এই বনাঞ্চল সুন্দরবন, এগুলো তো আমাদের নার্সিং করতে হবে, অভিজ্ঞান করতে হবে, কদর করতে হবে। যাই হোক না কেন, আমি যেহেতু চিকিৎসক, আমি হিট স্ট্রোক নিয়ে দু একটা কথা বলবো যেটা অতীব প্রয়োজনীয়। সেটা হচ্ছে হিট স্ট্রোক কখন হয়। এই যে তাপদাহটা হচ্ছে, যখন 105 ডিগ্রির উপরে শরীরের মধ্যে টেম্পারেচারটা থাকে, তখন প্রথমে হয় আপনার হিট ক্রাম্প, হিট এক্সাইশন, পরবর্তীতে যখন ওই ব্যক্তিটা আনকনসিয়াস হয়ে যায় এবং এলোমেলো কথা বলে, তখন আমরা এটাকে হিট স্ট্রোক বলি। ততক্ষণে অনেক ঘটনা ঘটে যায়। তার আগেই যদি আমরা এটাকে অ্যাড্রেস করতে পারি, অর্থাৎ যখন এই ব্যক্তির শরীরের টেম্পারেচার বাড়তে থাকে, তখন কি করবেন উনি, ওনার উপসর্গগুলো আসে এরকম
যে মাথা ঘুরায় এবং দুর্বল লাগে, মাসেলগুলো কামড়াতে থাকে, এবং যেহেতু ব্লাড প্রেশার কমে যায় এই সময়টায়, যদি ব্লাড প্রেশার মাপে দেখবো কমে গেছে। এই যখন এটা আরো বেশি বেড়ে যায় তখন শরীরের চামড়া লালচে হয়ে যায় এবং ওই ব্যক্তি এলোমেলো কথা বলা শুরু করে। তো একটা সময় যখন বিশিষ্টতা বাড়ে তখনই অজ্ঞান হয়ে যান। এই জন্য কি করতে হবে আমাদেরকে, যে পানি যেহেতু কমে যায় বডির শরীরের এবং আপনার বিপি কমে যায়, বেশি পানি খেতে হবে, শরবত খেতে হবে। ওই যারা সাধারণত পোলা পাথরে কাজ করে শারীরিক শ্রম বেশি দেয়, শিশু, বৃদ্ধ, এদের এই হিটস্ট্রোকটা খুব দ্রুত আটকাতে হবে, তার ভালো না ভালো গরিব মানুষ শরবত কোথায় পাবে? স্যালাইন খাবে। দিনের দামও তো হাই। নর্মাল পানি খেলেও চলবে, কিন্তু যদি লবণ আপনি লবণ তো দিতে পারবেন, তাই না? এটা তো তর্কের জন্য আপনি বলবেন যে এই সরকার লবণও রাখে না, লবণেরও দাম বাড়াইছে। লবণ তো আছে, লবণ আর পানি দিয়ে খেলে মোটামুটি চলবে। তাকে এই ব্যক্তিটিকে আপনি আর একটা ছায়াযুক্ত জায়গায় নিয়ে যাবেন এবং এবং আপনার এই যে ঢিলে ঢালা কাপড় চোপড় পরতে হবে, কালো কাপড় পরা যাবে না। যখন যারা শ্রমিক তাদেরকে তো কাজ করতেই হবে, একটু কাজ করবে আবার সেরে রান্নায় চলে আসবে, মাথায় কাপড় দিবে অথবা মনে করেন চৌকোনাকা টুপি এগুলো ব্যবহার করবে। তাহলে দেখা যাবে যে কিছুটা আপনার এই যে হিটস্ট্রোকের যে সম্ভাবনা এটা অনেকটাই কমে যাবে। কিছু ঔষধ আছে যেটা আমার ঔষধ, মানে মানসিক রোগীরা যে ঔষধ খায়, অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক, এই ওষুধগুলো খাওয়া যাবে না। চা, কফি এগুলো খাওয়া যাবে না, কম খেতে হবে, না খেলেই ভালো। সর্বোপরি কথা হচ্ছে যে যারা এই ব্যক্তিগুলো ভালো না বলতে, আপনারা জানেন রাজশাহীতে কিন্তু একজন কৃষক হিটস্ট্রোকে মারা গেছে। হ্যাঁ, বেশ কয়েকজন মারা গেছে। এগুলো আপনারা যারা জার্নালিস্ট ভাই বন্ধুরা আছেন, আপনারা এগুলো রিপোর্ট করবেন। আন্ডার রিপোর্টিং হয় আমাদের দেশে সবকিছু। কিছু কিছু এক্সাজারেশন হয়, 10% এক্সাজারেশন হলে আমরা বলি সবসময় যে সাংবাদিকরা বাড়াই কথা বলে। এটা যদি 5% আপনারা রিপোর্ট করতে পারেন না, সময় সুযোগ পান না, ওই প্রান্তিক জায়গায় বুঝতে পারেন না, এটা হচ্ছে 95%। এটা আমার, কারণ আমি তো এই মানসিক রোগী এবং সুইসাইড নিয়ে ডিল করি। যতগুলো সুইসাইড হয় বাংলাদেশে লাখে 10 জন, এটা ওইভাবে রিপোর্ট হয় না। তো কাজে শেষ কথা আমি এইভাবে বলবো যে হিট স্ট্রোকের জন্য যে সিমটমগুলো আছে, উপসর্গগুলো আছে, এগুলো দেখা দিলেই আপনারা এই ব্যবস্থাগুলো গ্রহণ করবেন। আর আমরাও দেখি আমাদের দল থেকে হিট স্ট্রোক সেন্টার এরকম কিছু করা যায় কিনা নেতৃবৃন্দের সাথে আলাপ করবো। যেহেতু আমি চিকিৎসক, আমার একটা দায়বদ্ধতা আছে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কালো কাপড় শুধু অ্যাডভোকেটরা পড়তে পারবে। আমাদের ব্রিফিং আজকে এখানেই শেষ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।